কেউ আসবে, অলরেডি 50 জন মাত্র হয়েছে। ইম্পর্টেন্ট একটা টপিক বলে গত ক্লাসে বলেছিলাম। আচ্ছা, ওকে স্টুডেন্টস, দেখা যাচ্ছে? আমাকে দেখা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, চলো আমরা ক্লাসটা শুরু করে দেই। আজকে আসলে একটু অ্যাডভার্স সিচুয়েশনে ক্লাস নিতে হচ্ছে। তোমরা জানছো কিনা জানি না, যাদের সাথে আমার ফেসবুকে লিংক আছে হয়তোবা জেনেছো যে আমার আব্বা মারা গেছে গত 21 তারিখে। এর মধ্যে আমাদের তো কিছু নিয়ম কানুন পালন করতে হয়। তারপর আজকে ক্লাসটা পড়ে গেছে, তো সুতরাং অত আগে রেডি করা ছিল কিছু কিছু স্লাইড, আর নতুন করে কিছু স্লাইড তৈরি করার চেষ্টা করছি। ঠিক আছে, ঠিক আছে, দেখো আমরা শুরু করে দিই। তোমাদের স্ক্রিনে কি একটা স্লাইড গেছে? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে চলো আমরা গত ক্লাসে যেটা পড়াচ্ছিলাম, আমরা কোভিড-19 নিয়ে আমরা শুরু করছিলাম। কোভিড-19 এটা কিভাবে আসতে পারে? কোভিড-19 আমরা বলছিলাম যে নেজাল ক্যানুলা বা ফেস মাস্ক। একটু পরেই শুরু করি, হ্যাঁ, একটু আজান স্টার্ট হয়ে গেল।
আচ্ছা স্টুডেন্টস, দেখো আমরা হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? আমার কথাবার্তা কি শোনা যাচ্ছে? জি স্যার। হুম, ওকে। তাইলে আমরা শুরু করেছিলাম যে একটা কোভিড আমাদের কাছে কয়েকটা ভাবে প্রেজেন্ট করতে পারে। যেমন তার মধ্যে একটা হচ্ছে গিয়ে তোমার মাইল্ড ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস, তারপর হচ্ছে নিউমোনিয়া, সিভিয়ার নিউমোনিয়া, এআরডিএস, আর হচ্ছে সেপসিস। তো সেপসিস জিনিসটাকে আমরা গত ক্লাসে বলেছিলাম, একটা ক্লাসে এই পড়াতে গিয়ে সেপসিসটাকে আমরা সেপসিসের কতগুলা এই যে ক্লিনিক্যাল ফিচার আছে, অ্যাজ পার শিভারিং, ফিভার অর ভেরি কোল্ড। যেমন এগুলো হচ্ছে অ্যাস মানে যে এগুলো বোঝায় তা কিন্তু নয়। সেপসিস কথাটা কিন্তু অ্যাস কথাটা যে এগুলাই বোঝায় সবসময় তা কিন্তু নয়, মানে এটা হলো মনে রাখার কতগুলা ক্লিনিক্যাল ফিচারগুলো একটা মনে রাখার একটা উপায়। তো সেপসিসটা আমরা ডায়াগনোসিস করেছিলাম কিভাবে, সোফা স্কোর, আর একটা হচ্ছে কিউ সোফা স্কোর। কেমন? সেপসিস কাকে বলবো আমরা? সাসপেক্টেড ইনফেকশন থাকতে হবে বডিতে, প্লাস মোর দেন ইকুয়াল টু 2 পয়েন্ট অন সোফা স্কোর। সোফা মানে কি, কে বলতে পারবে? সোফা মানে কি? স্যার তবে সিকোয়েন্সিয়াল অর্গান ফেলিউর অ্যাসেসমেন্ট। সিকোয়েন্সিয়াল অর্গান ফেলিওর অ্যাসেসমেন্ট, হ্যাঁ ঠিক আছে। তাহলে এভাবে করে আমরা সোফা স্কোরের থেকে আমরা ওর মধ্যে দুটো পয়েন্ট যদি থাকে তাহলে সেটাকে আমরা সেপসিস বলবো। এখন সেপসিসে কতগুলো হেডিং আছে, আমরা বডিতে কোন কোন সিস্টেমে সেপসিসকে সাধারণত ইনক্লুড করে থাকি? আমরা সাধারণত করে থাকি যে পিএফ রেশিও, যে পাশার অক্সিজেন এবং এফআইও2 যে রেশিও সেটা, কোয়াগুলেশন, কোয়াগুলেশন মানে হচ্ছে প্লেটলেট কাউন্টের পরিমাণটা, তারপর হচ্ছে লিভার বিলিরুবিন কতটুকু, তারপর হচ্ছে সিভিএস এর মধ্যে আমরা দেখি যে প্রেশার কিরকম, হাইপোটেনশন আছে কিনা, তারপর আমরা কি দেখি জিসিএসটা দেখি, এবং রেনালের মধ্যে আমরা ক্রিয়েটিনিনটা দেখি। কেমন? তাইলে একটু আবার বলো দেখি, সবাই একত্রে বলো দেখি, সোফা স্কোরের মধ্যে যদি আমাদেরকে বলা হয় যে তুমি যে বললে যে সেপসিস মানে হচ্ছে সাসপেক্টেড ইনফেকশন প্লাস মোর দেন 2 পয়েন্টস অন দ্য সোফা স্কোর, তাহলে সোফা স্কোরের হেডিং গুলো কি কি? তাহলে আমরা কি বলবো, উপর থেকে চিন্তা করো, মাথায় কি আছে? সিএনএস। সিএনএস এর মধ্যে আমরা কি দেখবো? জিসিএস স্কোর। তারপরে আস্তে আস্তে নিচের দিকে নামো, তারপরে আছে যে তোমার হার্ট, হার্টের দিকে কি দেখবো? সিবিএস এর মধ্যে প্রেসার। তারপর আরো নিচের দিকে নামো, লাংস, লাংসের দিকে কি দেখবো? পিএফ রেশিও, গতদিন পিএফ রেশিও বলছি তাই না, পার্শিয়াল প্রেশার অক্সিজেন ডিভাইড বাই এফআই2 রেশিও, পিএফ রেশিও।
তাহলে 3টা চলে গেল। তারপর আরো নিচের দিকে নামো, এদিকে কি আছে? লিভার। লিভার দিক মনে রাখবো বিলিরুবিন। কয়টা হলো? 4টা। তারপর আরো নিচে নামি কিডনি। এবার সিরিয়ালি মনে রাখো, আরো নিচে নামি কিডনি। কিডনিতে কি মনে রাখবো? ক্রিয়েটিনিন। ঠিক আছে, তাহলে 5টা। আর এর বাইরে এক্সট্রা হলো ব্লাড। ব্লাড এর হলো কি? কোয়াগুলেশন। তাহলে এইভাবে মনে রাখার টেকনিক। হ্যাঁ, এই যে সিরিয়ালি মনে রাখবা। হ্যাঁ, দেখি সবাই বলো দেখি, এটা কিন্তু সেপসিস, রায়হান স্যারের প্রচন্ড প্রিয় জিনিস সেপসিস। আমি বলছি সেপসিসে, কারণ এগুলো তো মনে রাখা যাবে না। সেপসিসের এখন যে এই যে 0 1 2 3 4 এগুলো মনে রাখা সম্ভব না, একটু পরে যেটা বলবো। কিন্তু আমার হেডিং গুলো পরীক্ষায় রাখতে হবে। আমার হেডিং গুলো পরীক্ষায় লিখতে হবে। সেপসিসের হেডিং গুলো কি কি? সেপসিস মানে হচ্ছে সাসপেক্টেড ইনফেকশন প্লাস মোর দেন 2 পয়েন্টস অন সোফা স্কোর। উপরে কি প্রথম বলো, কি আসে মাথায়? কি? GCS score, জিসিএস স্কোর। তারপরে নিচে আসো, তারপরে কি দেখবো? pressure, blood blood pressure, ব্লাড প্রেশার। তারপরে লাংস কি দেখবো? PF ratio, হ্যাঁ, পিএফ রেশিও। তারপর liver লিভারে bilirubin, দেখবো সেরাম বিলিরুবিন, লিভারে দেখবো আমরা বিলিরুবিন। তারপর নিচে কিডনিতে renal দেখবো ক্রিয়েটিন, creatinine, তাহলে এই হলো 5টা। আর এই সবগুলোর মধ্যে যোগাযোগ রক্ষা করতেছে কে? ব্লাড। Blood. ব্লাডের মধ্যে কোয়াগুলেশন। কোয়াগুলেশন। coagulation, হ্যাঁ, তাহলে ভেরি গুড। এই দেখো মুখস্থ হয়ে গেল, এখানে মুখস্থ হয়ে গেছে, তাই না? এখানে মুখস্থ হয়ে গেছে। তাহলে এই যে দেখো এই জিনিসগুলা। এখন এর পরে যেগুলো বলবো, এই যে মাথা খারাপ হয়ে যাবে এগুলা। যেমন তোমরা বুঝার সুবিধা যেটা, যেমন 1.5 লাখের উপরে যদি থাকে তাহলে স্কোর 0। প্ল্যাটলেট যদি 1.5 লাখের নিচে থাকে, 150 মানে হচ্ছে 1,50,000, হাজারে বলা আর কি। তাহলে 1 পয়েন্ট। যেমন বিলিরুবিন যদি তোমার লেস দেন 2 থেকে 5.9 থাকে তাহলে 2 পয়েন্ট। 12 পয়েন্ট উপর হলে 4 পয়েন্ট। তো যাই হোক, এখন প্রশ্ন হলো যে এগুলো মনে রাখার দরকার নেই। এই যে 0 1 2 3 4, 0 থেকে 4 পয়েন্ট দেওয়া হয়েছে। এই পয়েন্টগুলো যত 2টা পয়েন্ট যদি মিনিমাম থাকে অথবা তার বেশি যদি পয়েন্ট যদি থাকে, তখন সেটাকে আমরা বলবো কি? সেপসিস। এখন এগুলা কি যাদের মুখস্থ বিদ্যা ভালো আছে ওরা চাইলে মুখস্থ করতে পারো 0 1 2 3 4 এটা। এখন এসএকিউতে লিখতে পারলে ভালো, কিন্তু এটা কারো পক্ষে মুখস্থ রাখা সম্ভব বলে আমার কাছে মনে হয় না। হ্যাঁ, পরীক্ষার আগের দিন না পড়লে মনে থাকবে। এটা মোবাইলে অ্যাপস পাওয়া যায় ভবিষ্যতে প্র্যাকটিক্যাল লাইফের জন্য। তাহলে এগুলো হলো সেপসিস। তাহলে আমাদের কাছে কি নিয়ে প্রেজেন্ট করতে পারে? যে এই যে সোফা স্কোর। হ্যাঁ, কিন্তু আমরা বলছিলাম একটা কথা, যে এত ভেজালে না গিয়ে ভাইবাতে আমরা বলবো কি কিউ সোফা। কিউ সোফা মানে কুইক সোফা স্কোর, মানে সাসপেক্টেড ইনফেকশন প্লাস অ্যাটলিস্ট দেখো এখানে 3টা হাইপোটেনশন লেস দেন 100 মিলিমিটার মার্কারি যদি হয়, অল্টার্ড মেন্টাল স্ট্যাটাস জিসিএস যদি 15 নিচে হয়, আর হার্ট রেট যদি 22 বেশি যদি হয়, এই 3টার মধ্যে যে কোনো 2টা যদি থাকে, আর সাথে কারো যদি সাসপেক্টেড ইনফেকশন যদি থাকে, তাহলে সেটাকেও আমরা সেপসিস বলতে পারি। তাহলে এটাকে বলে কুইক কুইক সোফা স্কোর। পরীক্ষায় টেল ইন ভাইবা, ভাইবা আসলে এটা বলে দেওয়াটাই ভালো হবে। আচ্ছা বলো তো, এই রোগীর কিউ সোফা স্কোর কত হবে? রেসপিরেটরি রেট 22 বেশি, জিসিএস 15 নিচে নাই, ব্লাড প্রেশার 100 নিচে নামে নাই, তাহলে তার কিউ সোফা স্কোর কত হবে? 1, ভেরি গুড, স্কোর হলো 1। আচ্ছা, তাহলে আমাদের কাছে কোভিড-19 এর পেশেন্ট একটা সেপসিস নিয়ে আসতে পারে। কেমন? তাহলে কি নিয়ে আসতে পারে? অল্টার পিএফ রেশিও নিয়ে আসতে পারে, অল্টার জিসিএস নিয়ে আসতে পারে, কেমন, হাইপোটেনশন নিয়ে আসতে পারে, রেনাল ইম্পায়ারমেন্ট নিয়ে আসতে পারে, রেইজড বিলিরুবিন নিয়ে আসতে পারে, বিভিন্ন ভাবে কিন্তু এগুলো আসতে পারে। এগুলো সেপসিসের যে সিমটম সেগুলো নিয়ে আসতে পারে। আর সেপটিক শক কখন বলবো? সেপটিক শক হলো সেপসিসের একটা সাবসেট। হ্যাঁ, সেপসিস তো আছেই, সাথে দেখা যায় যে আফটার ফ্লুইড রিসাসিটেশন, মানে স্যালাইন দেওয়ার পরও যদি ব্লাড প্রেশার যদি না বাড়ে, মিন আর্টেরিয়াল প্রেশার যদি 65 মিলিমিটার মার্কারি প্রেশারের বেশি যদি উঠানো না যায়, হ্যাঁ, তখন সেটাকে আমরা সেপটিক শক। অথবা সিরাম ল্যাকটেট যদি
গ্রেটার দেন 2 মিলিমোল পার লিটারের বেশি যদি থাকে সেটাকে আমরা বলবো সেপটিক শক। প্রথম পয়েন্টটা বুঝছো কিনা? মানে হলো পেশেন্টের হাইপোটেনশন, শক নিয়ে আসছে। শক নিয়ে আসলে আমরা জানি সেপটিক শকে আমরা দেখি কে কার আগে উত্তর দিতে পারে। আমি একদিন একটু শক নিয়ে বলছিলাম, কারো যদি অ্যানাফাইলেকটিক শক হয় ওখানে ট্রিটমেন্ট কি? কে কার আগে বলতে পারে দেখি? Say injection hydrocortisone, Yes, antihistamine, injection adrenaline. hydrocortisone and adrenaline. Injection hydrocortisone এবং adrenaline দেওয়া হয়। adrenaline মেইন, hydrocortisone না, adrenaline দেওয়া হয়। কারো যদি হাইপোভলিউমিক শক হয়, হাইপোভলিউমিক শক, হ্যাঁ, সেটার চিকিৎসা কি? Some maintenance of respiration, circulation, না না oxygen না দিতে না হবে। না না, So এইসব তো vasopressor সবগুলো দিতে হবে। Vasopressors. না না হয়নি। এটা উত্তর না পারা গেছে। হাইপোভলিউমিক Fluid শকের দিতে হবে। ফ্লুইড হাইপোভলিউমিক Fluid মানে কি? দিতে ফ্লুইড হবে। চলে গেছে, ব্লাড গেলে ব্লাড দিতে হবে, বমি হইলে নরমাল স্যালাইন দিতে হবে, পায়খানা হইলে কলারে স্যালাইন দিতে হবে, শেষ। তাহলে হাইপোভলিউমিক শকের চিকিৎসা হচ্ছে কি এগুলো? আচ্ছা, আর কি শক আছে? বাবা বাইরে থেকে লাগাই দাও এটা। আর কি শক আছে? Cardiovascular shock. কার্ডিওজেনিক শক। কার্ডিওজেনিক শকের চিকিৎসা কি? Sir, ionotropic agents, dopamine, 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 adrenaline. ডোপামিন, ডোভিটামিন না, এখানে অ্যাড্রেনালিন প্রথমে না, ডোপামিন, ডোভিটামিন। আর অ্যানাফাইলেকটিক শকের চিকিৎসা কি? স্যার এটা সেপটিক শকের স্যার। মতো ট্রিটমেন্ট করব স্যার। অ্যানাফাইলেকটিক শকের চিকিৎসা সেপটিক শকের মতো করবে The না। hydrocortisone injection, নন hydrocortisone. অ্যাড্রেনালিন তোর মাথা। দিব স্যার, নন অ্যাড্রেনালিন। আচ্ছা, আমি কি অ্যানাফাইলেকটিক শক বলতেছি? সরি অ্যানাফাইলেকটিক শক না, ওই যে আমি বলছিলাম যে ইয়ে শক, কি নাম যেটা? Neurogenic. ভ্যাসোভাগাল শক। ভ্যাসোভাগাল শক হলে স্যার নো ট্রিটমেন্ট, জাস্ট রিসাসিটেশন করব স্যার। ইয়েস, নো ট্রিটমেন্ট। No treatment. তাহলে দেখো এক একটা চিকিৎসা কিন্তু এক এক রকম। এগুলো আমি কোন একটা চ্যাপ্টার পড়াতে গিয়ে যেন বলছিলাম, তাই না? আরো ডিটেইলস সব বলছিলাম। আর এখন হলো সেপটিক শক। তাহলে সেপটিক শকে কি করতে হবে? সেপটিক শকে কি হয়েছে? এই যে সাইটোকাইন গুলো বেড়ে ভ্যাসোডাইলেশন হয়ে গেছে। ভ্যাসোডাইলেশন হওয়ার জন্য প্রেসার কমে গেছে। P = F/A, এরিয়া বেড়ে গেছে, প্রেসার কমে গেছে। কেমন? এরিয়া বেড়ে গেছে, প্রেসার কমে গেছে, ঠিক আছে? ভ্যাসোভাগাল সেপটিক শকে কি হয়? সেপসিসের কারণে কি হয়? ভ্যাসোডাইলেশন হলো। ভ্যাসোডাইলেশন হওয়ার কারণে তোমার P = F/A, এরিয়া বেড়ে গেছে, প্রেসার কমে গেছে। তাহলে এখন প্রেসার বাড়াইতে হবে। সেপটিক শকের জন্য আমরা কি দিব? ডোভিটামিন, ডোপামিন, ডোভিটামিন, অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন। কোনটা দেওয়া হয়? সেপটিক শকে দিই যে আমরা নরঅ্যাড্রেনালিন। সেপটিক শকে দিই যে আমরা নরঅ্যাড্রেনালিন। এখন সেপটিক শকে যদি এমন পরিমাণ নরঅ্যাড্রেনালিন দিতে হয় যেটাতে মিন আর্টারিয়াল প্রেসার 65 মিলিমিটার মার্কারের উপরে রাখতে হচ্ছে, তাহলে সেটাকে আমরা বলবো সেপটিক শক। আজকে আমরা একটা যদি দিই, তোমরা এত প্যাচে না গিয়ে যে সেপসিস সাথে হাইপোটেনশন থাকলে সেপটিক শক, এটা বলবো শেষ। এটা দরকার নেই। আচ্ছা, এবার আসো যে করোনার জন্য তোমাদেরকে পরীক্ষায় এবার জিজ্ঞেস করা হয়েছে। রায়ান স্যার একজনকে জিজ্ঞেস করছিল করোনার জন্য স্যাম্পল কোত্থেকে নেয়। সে বলে যে ব্লাড টেস্ট করে বলে করোনা টেস্ট করে। ব্লাড টেস্ট করে করোনা টেস্ট বের করার সিস্টেম কি এখনো আসছে? বাংলাদেশে আসছে? বলে কি বলে ডিএনএ টেস্ট করবে, কেউ বলে ডিএনএ টেস্ট। এটা কি কোন ভাইরাস? এটা ডিএনএ ভাইরাস না আরএনএ ভাইরাস? RNA virus. আরএনএ ভাইরাস। তাহলে স্পেসিমেন কি কোন কোন স্পেসিমেন নিতে? তোমারও যদি কালকে আজকে যদি করোনা যদি হয়, তাহলে অরোফেরেঞ্জিয়াল সোয়াব, নেজাল সোয়াব, নাকের থেকে নেয়, গলা থেকে নেয়, নেজোফেরেঞ্জিয়াল সিক্রেশন, এগুলো নেওয়া যায়। আর লোয়ার এয়ারওয়ে স্পেসিমেন হচ্ছে স্পুটাম, ব্রঙ্কোঅ্যালভিওলার লেভেজ ফ্লুইড। লেভেজ মানে বুঝছো তো, মানে ছেঁকে নিয়ে আসা আর কি। বল ফ্লুইড, এটাকে বল ফ্লুইড বলে। এটা আবার উচ্চারণটা একটু কিন্তু করতে খুব সাবধান। বল ফ্লুইড, BAL, ব্রঙ্কোঅ্যালভিওলার লেভেজ ফ্লুইড। আর একটা হচ্ছে এয়ারওয়ে সিক্রেশন। এখন মনে করো তোমাদের কারো যদি করোনা হয়, কেমন? তাহলে বলো তো দেখি, এই যে স্পেসিমেন গুলো নেওয়া হয়, আমরা সচরাচর টেলিভিশনে বা ইয়েতে যেগুলো দেখো, হ্যাঁ, তো কোভিড এর জন্য সবচাইতে বেস্ট স্পেসিমেন কোনটা বলো তো দেখি, তোমাদের বুদ্ধিতে কি বলে? স্যার নেজাল নাসোফ্যারিঞ্জিয়াল Nasal swab. Nasopharyngeal secretion.
তোমাদের মানে কমন সেন্স এত কম। নেজোফ্যারিঞ্জিয়াল সোয়াব যদি আমরা নেই, নেজোফ্যারিঞ্জিয়াল সোয়াব থেকে আমরা কোভিড যদি ডিটেক্ট করা হয়, সেটা মোটেও কনফার্মেটিভ নয়, কারণ লাংসের নিচের দিকে যদি থেকে যায়, সিক্রেশনে থেকে যায়, তুমি এটা কেমনে পাবা? Sir, bronchoalveolar lavage. দ্যাট ইজ দ্য মেন। এই যে অনেকে করে কি, কোভিড নেগেটিভ হওয়ার পরে কেন বলা হয় যে কোভিড নেগেটিভ হওয়ার পরও 14 দিন বাসায় থাকার কথা কেন বলা হয়েছে? কারণ সবাই আমরা সোয়াবটা নিচ্ছি থেকে নেজোফ্যারিঞ্জিয়াল সোয়াব বা নেজাল সোয়াব আর অরোফ্যারিঞ্জিয়াল সোয়াব, এগুলোই আমরা ম্যাক্সিমাম টাইম নেওয়া হচ্ছে, তাই না? এগুলোই আমাদের ম্যাক্সিমাম টাইম নেওয়া হচ্ছে, ঠিক কিনা? এগুলাই কিন্তু আমাদের ম্যাক্সিমাম টাইম নেওয়া হচ্ছে। এখন ওই 14 দিন কেন কোয়ারেন্টাইনে থাকতে হয় ভালো হওয়ার পরও বলা হয় যে 14 দিন রাখার জন্য? কারণ হচ্ছে কি, তোমার লাংসের নিচের দিকে যে অ্যালভিওলার যে ফ্লুইড গুলো, ওখানে সিক্রেশনে যদি থেকে থাকে তাহলে সেটা কিভাবে ক্লিয়ার হবে, সেই জন্য ওগুলাতে না করা হয়। ব্রঙ্কোঅ্যালভিওলার ল্যাভেজ ফ্লুইড, বল ফ্লুইড, ব্রঙ্কোঅ্যালভিওলার ল্যাভেজ ফ্লুইড, এটা হচ্ছে গিয়ে সবচাইতে ভালো একটি। এই জন্য 14 দিন পরেই তোমরা নেগেটিভ হয়ে গেলে, করোনা নেগেটিভ হয়ে গেলেই এত খুশি হওয়ার কিছু নেই, ভিতরে কিন্তু তারপরও থেকে থাকতে পারে। এই জন্য বল ফ্লুইড ব্রঙ্কোস্কোপি করে যেটা বের করা হয়, বল ফ্লুইড বের করে যদি কেউ ইয়ে করতে পারে, সেটা হচ্ছে গিয়ে সবচাইতে, ওইটা নেগেটিভ হলে বলবো যে আসলে নেগেটিভ হয়েছে। ওকে, তাহলে যাই হোক, তোমরা এগুলো বললেই হবে। আর কি দেখো, sputum and other lower respiratory tract specimen have a high positive rate of nucleic acid and should be collected preferentially। দেখছো, সবচেয়ে ভালো কোনটা? স্পুটাম, মানে কাশির সাথে যেটা বের হয়, কফের সাথে যেটা বের হয় সেটা। আর একটা হলো কি লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট স্পেসিমেন, তার মানে কি বল ফ্লুইড। ওরোফ্যারিঞ্জিয়াল সোয়াব কিন্তু একটা না, এটা না। এবং দেখো, অনেকে বলে যে স্যার আমার তো করোনা মনে হয়েছে, আমি টেস্ট করছি নেগেটিভ আসছে। আর কয়দিনের দিন টেস্ট করলে পজিটিভ পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, তোমরা জানো নাকি? কয়দিনের দিন টেস্ট করলে? 3 দিন পরে। কয়দিনের দিন টেস্ট করা উচিত? মনে করো তোমার কালকে সিম্পটম দেখা দিল, অনেকে জানতে চায় আমাকে ফোন করে যে স্যার আমরা কয়দিনের দিন টেস্টটা করলে সবচেয়ে ভালো হবে? এটা একটা উপায় না। এই যে করোনা নেগেটিভ বলে অনেকে খুশি হয়ে যায়, আর এটা প্রথম দিনে কি পজিটিভ আসবে নাকি? তাহলে ওইটা কয়দিন? এই দেখো নিচে আমি কি লিখছি। এবং সার্স করোনা ভাইরাস টু প্রেফারেন্সিয়ালি প্রলিফারেট ইন টাইপ 2 অ্যালভিওলার সেল। এবং পিক অফ ভাইরাল শেডিং, এই যে অ্যালভিওলাস থেকে যে শেডিংটা হবে, ভাইরাসের যে একটা শেডিং হবে, সেটা 3 to 5 days আফটার দ্য অনসেট অফ ডিজিজ, 3 থেকে 5 দিনের দিন। এই জন্য সিমটম দেখা দেওয়ার সবাই বলে কি ধরো পরীক্ষা করবো আর কি, আস্তে ধীরে করবো আর কি, দেখি না আরো কয়েকদিন দেখি না, কিন্তু না, পরীক্ষা করলে আগেই করে ফেলা ভালো। তাহলে 3 to 5 ডে, 3 থেকে 5 দিনের মধ্যে সবচেয়ে ভালো কনসেন্ট্রেশন এটা পাওয়া যায়। এই জন্য প্রথম দিকে যদি নেগেটিভ হয়, লাস্টের কথাটা লিখছি, পরবর্তীতে দিনগুলো তো আবার টেস্টের স্যাম্পল নেওয়া উচিত। আচ্ছা, এখন এগুলো তো হইলো কি ওখানে করোনা টেস্ট করে। এখন কি টেস্ট করে? ভাইরাল নিউক্লিক অ্যাসিড টেস্ট করি আমরা। এখানে কি টেস্ট করি? এখানে আমরা কি টেস্ট করি? করোনাতে কি টেস্ট করা হয়? নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড টেস্টিং ইজ দ্য প্রেফার্ড মেথড ফর ডায়াগনোসিং কোভিড-19। আমাদের কান্ট্রিতে কি হয়, ভাইরাল নিউক্লিক অ্যাসিডটা আমরা ডিটেক্ট করি কি দিয়ে? আরটি-পিসিআর। আরটি মানে কি? রিয়েল টাইম। The sensitivity of detection depends upon following factors. এখন অনেকে বলে যে আসলে কি এটা নেগেটিভ, কি আসলে নেগেটিভ কিনা, মানে এক জায়গায় নেগেটিভ আর এক জায়গায় পজিটিভ। কারণটা কি? কারণ স্পেসিমেন সাইটের উপর নির্ভরশীল, তুমি কোন জায়গা থেকে নিলা। কোয়ালিটি অফ স্পেসিমেন, এমন একজন এমন একটা ডরের ভূত বলে না, কেউ একজন ডরের ভীতু একটা লোক স্যাম্পল নেওয়ার জন্য দিয়ে রাখছে, সে কটন বারটা বা ওই সোয়াব স্টিকটা যা জিহ্বাতে একটু টাচ লাগাই নিয়ে আসছে, এটা কি কোনো স্পেসিমেন হলো? এটা কোনো স্পেসিমেন হলো না। তারপর হলো স্পেসিমেনটা নিয়ে কিরকম জায়গায় সে স্টোর করলো, টেম্পারেচার অফ স্টোরেজ। তারপরে কি ফল্টি কালেকশন টেকনিক, তারপরে ফল্টি ট্রান্সপোর্ট করার সময় কোনো এটা নষ্ট হয়ে যেতে পারে, তাই না? কাজেই ভাইরাস ডিটেকশন তোমার অবশ্যই অনেকগুলো জিনিসের উপর নির্ভরশীল। তুমি প্রেসক্রিপশনে লিখবা কিভাবে বলো তো? তুমি মনে করো আজকে তোমার একটা আত্মীয়কে করোনা টেস্ট করতে পাঠাচ্ছ, কিভাবে লিখবা? কিভাবে লিখবা বলো তো? কি লিখতে হবে? হ্যালো, শুনতে পাচ্ছ?
জি স্যার। মানে প্রেসক্রিপশনে লিখতে হবে না, প্রেসক্রিপশনে লিখবা কিভাবে? যেমন তুমি একটা কাউকে যদি বুকের এক্সরে করতে দাও তাহলে তুমি কি লিখবা? অ্যাডভাইস, নাম লিখবা, X-ray বয়স chest, লিখবা, সেক্স লিখবা, তারপর এডিভি মানে অ্যাডভাইস থেকে কি লিখবা আছে? হ্যাঁ, X-ray chest, এক্সরে চেস্ট শেষ, PAVU, এক্সরে চেস্ট পিএভিউ বা চেস্ট এক্সরে পিএভিউ, সিএক্সআর পিএভিউ। ডাক্তাররা শর্টকাট লেখে, পুরো বানান লেখে না। সিএক্সআর। তুমি যদি একটা পেটের আল্ট্রাসাউন্ড করতে চাও কিভাবে লেখো? USG of full sir, abdomen. ultrasonography, USG of full Ultrasound. abdomen, USG of whole abdomen. হোল অ্যাবডোমেন। এখন অনেক ডাক্তাররা আবার আরো শর্টকাট হোল অ্যাবডোমেন লেখে না, ডব্লিউ/এ। এখন তুমি যদি এই কোভিড এর টেস্ট করতে চাও তাহলে ওই টেস্টটা কিভাবে লিখবে? RT-PCR for COVID-19. ইয়েস, ভেরি গুড। এটা কে বললো? The PROMI. তো আমি ঠিক আছে, তাহলে লিখতে হবে ভাই, মনে করে এটা একটা প্রেসক্রিপশন, লিখতে হবে RT-PCR ফর কোভিড-19, এভাবে লিখতে হবে। আচ্ছা, এছাড়া আর কি কি পরীক্ষা করা যায়? সিটি চেস্ট, হ্যাঁ, HRCT হাই রেজোলিউশন সিটি স্ক্যান তোমরা এখন জানো খুব করা হচ্ছে, এটা হাইলি প্রেফারেবল। HRCT নাম শুনছো কিনা? এর মধ্যে HRCT নাম শুনে আমার মনে হয় এরকম মেডিকেল স্টুডেন্ট নাই। শুনছো না তোমরা নাম HRCT? Yes, জি sir. স্যার। এখন দেখো তাহলে চেস্ট এক্সরেকে আমরা কোনো পাত্তা দিচ্ছি না কেন? কারণ প্রথম দিকে চেস্ট এক্সরে নরমাল থাকলেও দেখা যায় সিটি স্ক্যানের ভিতরে অনেক সময় ফাইন্ডিংস পাওয়া যায়। আর নরমাল সিটি স্ক্যান কেন করব না, HRCT কেন করব বলো তো? এমনি নরমাল সিটি স্ক্যান আর HRCT এর মধ্যে পার্থক্য কি? স্যার তোমাদের কতটুকু মনে- লাং ইনভলভমেন্ট হয়েছে আর স্যার থ্রম্বোটিক কোনো কমপ্লিকেশন ডেভেলপ করছে কিনা দেখার জন্য। না, ওটা তো সিটি স্ক্যানেও দেখা যায়, তো HRCT কেন? কেউ বলতে পারবা? তোমাদের মনে একবার প্রশ্ন আসে না HRCT কেন? স্যার এখানে স্যার রেজুলেশনটা স্যার ফুল থাকে স্যার, ওই 100% বা এরকম করে দেয়, কাছাকাছি করে দেয়। ব্যাপারটা হলো স্লাইস। তোমার মাথাটা মনে করো, তোমার মাথাটা মনে করো এখন আমি কেটে ফেলবো, তাহলে তোমার মাথাটা মনে করো আমি 10 মিলিমিটার গ্যাপে কাটলাম, তাহলে ওইটা স্লাইড গুলোতে আমি ভালো অ্যানাটমি বুঝতে পারবো নাকি আমি তোমার মাথাটাকে মনে করে এখন 5 মিলিমিটার স্লাইডে কেটে ফেললাম, ওইটাতে ভালো করে বুঝবো কোনটাতে? millimeter. হ্যাঁ, এটা 5 মিলিমিটার। Sir, 5 slice মিলিমিটার, millimeter 5 মিলিমিটার, কারণ কি আরো সূক্ষ্ম, মানে একদম প্রতি লেভেলে অনুযায়ী আমি কাটতেছি, তাই না? এই যে হাই রেজোলিউশন স্ক্রিন হলো মানে নরমাল যে স্ক্রিনে সেটা 8 to 10 মিলিমিটার গ্যাপে স্লাইড করে, আর HRCT তোমার 4 to 5 mm গ্যাপে কতগুলা লাংসের কতগুলো, এই জন্য কোনো স্পেস বাদ যায় না। HRCT তে আমরা কি পাই? পরীক্ষায় জিজ্ঞেস করে যে এখন তোমরা যদি কোনো করোনা রোগীর যদি কোনো রিপোর্ট দেখে থাকো, দেখবা এই লেখাগুলো লেখা থাকে। এখন তোমরা তো মেডিকেল স্টুডেন্ট, তোমাদেরকে নিশ্চয়ই এর মধ্যে আইসা অনেকে জিজ্ঞেস করে, এখন তো এগুলো নর্মাল পার্সনও জানে। রোগীরা আমাদের কাছে এমন এসে বলে যে স্যার ওর তো HRCT তে গ্রাউন্ড গ্লাস অপাসিটি লেখে নাই, ওর তো মনে হয় করোনা নাই, তাই না? রোগীরা আমাদেরকে বলে যে স্যার ওখানে তো পেভিং অ্যাপিয়ারেন্স লেখছে, আমি ইন্টারনেটে দেখছি এটা একটা ফাইন্ডিংস। তাহলে এই ফাইন্ডিংস তো তোমাকে জানতে হবে কি কি থাকে। বায়োল্যাটারাল ইনভলভমেন্ট থাকে ইন মোস্ট পেশেন্টে, মাল্টিপল এরিয়াস অফ কনসলিডেশন, বিভিন্ন জায়গায় কনসলিডেশন থাকবে। GGO মানে কি? গ্রাউন্ড গ্লাস অপাসিটি। গ্রাউন্ড গ্লাস অপাসিটি কি জিনিস সেটা আমি আগের ক্লাসে বুঝাইছি, কতগুলা ওই এসি রুমের যে তোমার ওই ইয়েগুলো থাকে বিভিন্ন অফিস এরিয়াতে বা আমাদের বাসা বাড়িতে, আয়নাগুলো যে একটা কালার দেওয়া থাকে সাদা কালার, বাইরে থেকে দেখা যায় না এরকম। ক্রেজি পেভিং অ্যাপিয়ারেন্স সেটা তোমরা জানো না, আমি জানি। আর একটা হচ্ছে ব্রঙ্কোভাস্কুলার থিকেনিং অফ দ্য লিশন, আছে ট্র্যাকশন ব্রঙ্কিকটিসিস। এগুলো সব তোমাদের বোঝার দরকার নাই, এগুলা রিটেনে মাস্ট লিখতে হবে। তাহলে কি কি বলছি? বায়োল্যাটারাল ইনভলভমেন্ট, মাল্টিপল এরিয়া অফ কনসলিডেশন, কয়েকটা জিনিস লিখতেই হবে। সেটা হচ্ছে কি গ্রাউন্ড গ্লাস অপাসিটি না লিখলে পরীক্ষায় হবে না। পরীক্ষার ভাইবা তো গ্রাউন্ড গ্লাস অপাসিটি না বললে হবে না। তারপর হচ্ছে কি ব্রঙ্কোভাস্কুলার ক্রেজি পেভিং অ্যাপিয়ারেন্স, এটা কি জিনিস একটু পরে বলতেছি। পিচ ঢালা রাস্তা, পেভিং মানে বুঝো? পেভিং, ক্রেজি মানে তো বুঝো? ক্রেজি
পেভিং মানে হলো তোমার পাকা রাস্তা। আর ব্রঙ্কোভাস্কুলার থিকেনিং অফ দ্য লেশন আমি আসতেছি একটু পরে পরে। এই দেখো এখানে বাম দিকে তাকাও, ডান দিকের গুলো এত পড়ার দরকার নাই, দেখছো? এই যে দেখো এই যে জায়গাটা, আমার কার্সর কি দেখা যাচ্ছে? আমার কার্সরটা দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। এই যে দেখো এই জায়গাটা স্যার, কেমন দেখা একটা আয়নার মতো হয়ে আছে না? ওই যে কতগুলো আবসা কতগুলো আয়না থাকে না, মানে বাইরে থেকে দেখা যায় দেখা যায় না এরকম, কেমন? এই যে দেখো এটাকে বলে গ্রাউন্ড গ্লাস অপাসিটি। তাহলে এরকম গ্রাউন্ড গ্লাস, এবং দেখো কোন দিকে থাকে, পেরিফেরালি আছে কিন্তু, দেখছো? মাঝখানে না কিন্তু, পেরিফেরালি আছে কিন্তু, তাই না? এটা হচ্ছে সবচেয়ে মোস্ট কমন ফাইন্ডিং, গ্রাউন্ড গ্লাস অপাসিটি। তারপর দেখো এই যে ক্রেজি পেভিং মানে কি? ক্রেজি পেভিং মানে কি? মানে ইন্টারলোবুলার এবং ইন্টারলোবুলার যে লাইনগুলো আছে ওগুলা যখন মাঝখানে যখন মোটা মোটা হয়ে যায়, এই যে লাইনগুলো, হ্যাঁ এই যে এখানে দেখো মনে হচ্ছে পিচ ঢালা রাস্তা, তাই না? এই যে মনে হচ্ছে কতগুলো পিচ ঢালা কতগুলো রাস্তার মতো, মাঝখানে ইন্টারগুলো হচ্ছে থিক এন্ড ইন্টারলোবুলার যে স্যাপটাগুলো সেগুলো ক্রেজি পেভিং, এগুলাকে বলে ক্রেজি পেভিং মানে কি? তাইলে প্রথমে আসছে যে গ্রাউন্ড গ্লাস, তারপরে এগুলো মোটা সোটা হয়ে দুইটা লোবের মাঝখানে যে লোবগুলো যে স্যাপটাগুলো আছে সেগুলো মোটা সোটা হয়ে যেরকম দেখায় এটাকে বলে ক্রেজি পেভিং। এটা কি দেখো, এটা একটা ভেসেল, এই দেখো এই চিত্রটাতে দেখা যাচ্ছে এই যে এখানে একটা ব্রাঞ্চ বাড়িছে, এখানে একটা ব্রাঞ্চ বাড়িছে, এখানে একটা ব্রাঞ্চ বাড়িছে, এগুলো হচ্ছে কি ভাস্কুলার ডাইলেটেশন। হ্যাঁ, তাহলে এটা ভাস্কুলার ডাইলেটেশন। এটা হলো ট্র্যাকশন ব্রঙ্কিকটেসিস। মানে কি? মানে হলো এই যে দেখো কালো কালো এগুলো হচ্ছে এয়ারওয়ে, তোমরা জানো কালো মানে হলো কি এয়ার, তাহলে কালো কালো এগুলো হচ্ছে কি এয়ারওয়ে, ট্র্যাকশন ব্রঙ্কিকটেসিস। তারপর এটা দেখো কি প্লুরা, এই যে এটা হচ্ছে বাইরের দিক, প্লুরার নিচে কতগুলো ব্যান্ড হয়ে গেছে, প্লুরার নিচে কতগুলো ব্যান্ড হয়ে গেছে, সাবপ্লুরার কতগুলো ব্যান্ড হয়ে গেছে। তো যাই হোক এগুলো হলো গিয়ে কতগুলো এগুলো তোমার দরকার নাই। তাহলে কি কি পয়েন্টস আসলো? তাহলে আমরা যদি দেখি তাহলে HR3 তে ফার্স্ট পয়েন্ট কি? গ্রাউন্ড গ্লাস অপাসিটি, পরীক্ষা মাস করতে হবে। ক্রেজি পেভিং, ভাস্কুলার ডাইলেশন, ট্র্যাকশন ব্রঙ্কিকটেসিস, বায়োলেটারাল হেমিস্ফিয়ার, এগুলো দেখি। ওকে, এবার আসো চেস্ট এক্স-রে থেকে কিছু পাওয়া যায়? চেস্ট এক্স-রে তে কি পাওয়া যাবে? চেস্ট এক্স-রে তে আমরা নিউমোনিয়া পাবো। চেস্ট এক্স-রে তে আমরা কি পাবো? নিউমোনিয়া পাবো, বায়োলেটারাল নিউমোনিয়া পাবো। বায়োলেটারাল পাওয়া যায় নরমালি, নিউমোনিয়া কয়লেটারাল। নরমালি নিউমোনিয়া কোথায় হয়? কয়টা লোবে হয়? কোন কোন সাইডে হয়? স্যার রাইট সাইডে বেশি হয়। নরমালি নিউমোনিয়া তো একটা লোবে হয়, তাই না? রাইট লাঙে তিনটা লোব, লেফট লাঙে সরি হ্যাঁ দুইটা লোব। ঠিকই তো, রাইট লাঙে দুইটা লোব, লেফট Right. লাঙে তিনটা লোব। তিনটা লোব। তো সাধারণত নিউমোনিয়া যেটা হয় নিউমোনিয়ার সাথে একটা লোবে হয়। আর অ্যাটিপিক্যাল নিউমোনিয়া কি বলি? যখন সেটা বায়োলেটারাল ইনভলভমেন্ট হয়, তাই না? বায়োলেটারাল ইনভলভমেন্ট হইলে আমরা সেটাকে অ্যাটিপিক্যাল নিউমোনিয়া বলি। অ্যাটিপিক্যাল নিউমোনিয়া নাসি স্তরের অত্যন্ত 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 প্রিয় জিনিস। বায়োলেটারাল নিউমোনিয়ার অর্গানিজমের নাম বলো, সরি অ্যাটিপিক্যাল নিউমোনিয়ার অর্গানিজমের নাম বলো। নাসি স্তরে একটা টেকনিক শিখাইছে তোমাদেরকে লেকচারে। অ্যাটিপিক্যাল নিউমোনিয়ার অর্গানিজমগুলো কি কি বলো তো? কোভিড-19 ছাড়া অ্যাটিপিক্যাল নিউমোনিয়া আর কি কি ক্ল্যামাইডিয়া অর্গানিজম? নিউমোনিয়া, মাইকোপ্লাজমা নিউমোনিয়া। লেজিওনেলা। লেজিওনেলা। ইয়েস, ঠিক আছে। ভাগে ভাগে বলতে তো স্যার একটা টেকনিক শিখা দিছিল, মনে নাই? সিএমএল। সিএমএল। মনে আছে? নাসি স্যার কিন্তু একটা লেকচারে প্রায় সময় জি বলা স্যার। যায় সিএমএল। সি মানে ক্ল্যামাইডিয়া কক্সিয়েলা, এম মানে মাইকোপ্লাজমা, মাইকোপ্লাজমা। এল মানে লেজিওনেলা, সিএমএল। উনি এটা মনে রাখার টেকনিক শিখাইছে। তো যাই হোক, তাহলে এখন এই সিএমএল এর বাইরে তোমরা সি দিয়ে আরেকটা শিখলে, কোভিড। সি দিয়ে একটা কি হলো? কোভিড-19। তাহলে এটাও অ্যাটিপিক্যাল নিউমোনিয়া, মানে বায়োলেটারাল ইনভলভমেন্ট। কেমন? এতদিন আমরা যে অ্যাটিপিক্যাল নিউমোনিয়া পড়ে আসছে, অ্যাটিপিক্যাল নিউমোনিয়া আমরা এতদিন যে নিউমোনিয়া তো সাধারণত ব্যাকটেরিয়া দিয়ে হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, তাই না? আগে আমরা সেটা জানতাম, তাই না? নিউমোনিয়া ম্যাক্সিমাম কত ব্যাকটেরিয়া, তাই না? আমরা অ্যান্টিবায়োটিক দিতাম কেন? ব্যাকটেরিয়াল দেখেই তো, তাই না? জি স্যার। এখন আগে আমরা নিউমোনিয়ার 1 নম্বর অ্যান্টিবায়োটিক কি বলো তো? তোমাদেরকে কোন অ্যান্টিবায়োটিক খাইতে দিছি? পেনিসিলিন গ্রুপের ড্রাগ স্যার, অ্যামোক্সিসিলিন। অ্যামোক্সিসিলিন এবং ক্ল্যাবুলিনিক অ্যাসিড, যেটা মক্সাক্লেভ নামে পাওয়া যায়, তাই না? জি স্যার। মক্সাক্লেভ নামে যেটা অ্যামোক্সিসিলিন আর ক্ল্যাবুলিনিক অ্যাসিড।
ম্যাক্সিমাম কোভিডের রোগী কিন্তু আমরা চিটাং এটা দিয়ে চিকিৎসা করি। তোমাদেরকেও যাদের কাছে প্রেসক্রিপশন পাঠাচ্ছি দেখো মক্সাক্লাবে লিখে পাঠাচ্ছি। এটার সাথে ডাক্তাররা আরেকটা ওষুধ দেয় মক্সাক্লাবের সাথে, চিটাংয়ে আমরা দেই। এক এক জায়গায় অবশ্য এক এক ধরনের প্যাটার্নে দেয়। তো মক্সাক্লাবের সাথে এতদিন পর্যন্ত আমরা যেটা বলতাম, যদি অ্যাটিপিক্যাল নিউমোনিয়া হয় মানে বায়োলেটারাল ইনভলভমেন্ট হয়, মানে কোন একটা এক্সেপ্টে যদি দুই দিকে কনসালটেশন দেখি, তাহলে সাথে সাথে আমাদেরকে আরেকটা অ্যান্টিবায়োটিক দিতে হয়। সেই অ্যান্টিবায়োটিকটার নাম কি? জানো না কেউ? ক্ল্যারিথ্রোমাইসিন। ইয়েস, ক্ল্যারিথ্রোমাইসিন দিতে হয়। তাহলে এখন তো কোভিড তো ডিফারেন্ট ইস্যু, কোভিড এটা ভাইরাস, তাই না? কিন্তু এতদিন পর্যন্ত আমরা কিন্তু দিয়ে আসছি কি, ও এমনি নরমাল নিউমোনিয়া মক্সাক্লাব, ও অ্যাটিপিক্যাল নিউমোনিয়া ক্ল্যারিথ্রোমাইসিন এড করে দেয়। রোগী ভালো হইতে বাধ্য, 99% ভালো হয়ে যায়। কেমন? তো যাই হোক এগুলো করবো। আচ্ছা, কতগুলো সাপোর্টিং কতগুলো টেস্ট আছে খুব ইম্পর্টেন্ট। সিবিসি তে আমরা কি পাই দেখো, লিম্ফোপেনিয়া, লিম্ফোসাইট কাউন্ট কমে যাবে, অথবা লিউকোপেনিয়া। তোমরা একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করছো কিনা এখানে, আবার লিউকোসাইটোসিসও হইতে পারে, থ্রম্বোসাইটোপেনিয়াও হইতে পারে। থ্রম্বোসাইট প্ল্যাটলেট কাউন্ট কমতে কি বলেন স্যার? প্ল্যাটলেট কাউন্টও কমতে পারে, হ্যাঁ কমতে পারে। তাহলে ডেঙ্গু আর এটা আলাদা করবো কেমনে? খুব মুশকিল। তো ডেঙ্গুর অ্যান্টিবডি NS1 অ্যান্টিজেন আর ওই অ্যান্টি ডেঙ্গু অ্যান্টিবডি এগুলো করতে হবে আমাদের, কেমন? সেই জন্য ওগুলোও ডেঙ্গুটাও এক্সক্লুড করা উচিত। থ্রম্বোসাইটোপেনিয়া নিয়েও কিন্তু আসতে পারে। তারপর কি লিম্ফোপেনিয়া হইতে পারে। তুমি সাধারণত জানো ব্যাকটেরিয়াল ডিজিজে সাধারণত তোমার কে বাড়ে, নিউট্রোফিল না লিম্ফোসাইট বাড়ে? ব্যাকটেরিয়াল ডিজিজে কে বাড়ে? নিউট্রোফিল। নিউট্রোফিল বাড়ে। নিউট্রোফিল। কিন্তু ভাইরাল ডিজিজে বাড়তো কি, এতদিন আমরা জানতাম যে লিম্ফোসাইট কাউন্ট বাড়ে, তাই না? কোভিডে গিয়ে হচ্ছে কি উল্টা, কোভিডে উল্টা হয় যে লিম্ফোসাইট কাউন্ট কমে যায়। অদ্ভুত। সিআরপি করা হয়। সিআরপি মানে কি? সি রিঅ্যাক্টিভ প্রোটিন। সিআরপি বেশি থাকে। এবং প্রোক্যালসিটোনিন অবশ্য খুব একটা করা হয় না, অনেক দামি, পরীক্ষা করলে ভালো, না করলে নাই। আচ্ছা, এখন সিবিসি তে আমরা আরেকটা জিনিস দেখি। হ্যাঁ, দেখো যে সমস্ত করোনা রোগীদের ব্লাড টেস্টের রিপোর্টে তুমি দেখবা যে প্রথমেই লিম্ফোসাইট কাউন্ট কম আছে, বুঝবা যে এর প্রগনোসিস খারাপ। কারণ চীনে এবং অন্যান্য জায়গায় স্টাডি করে সেটাই দেখা গেছে। কেমন? আর সিভিয়ার কিনা কেমনে বুঝবা? যত দিন যাবে দেখবা যে লিম্ফোসাইট কাউন্ট কমতেছে। তাহলে একটা সিবিসি করার ইম্পর্টেন্স কি? তাহলে এই জন্য এটাকে করতে হয় কি, আমরা নিউট্রোফিল টু লিম্ফোসাইট রেশিও করি। নিউট্রোফিল লিম্ফোসাইট রেশিও মানে কি, নিউট্রোফিল ডিভাইডেড বাই লিম্ফোসাইট। টোটাল নিউট্রোফিল কতটুকু ডিভাইড বাই লিম্ফোসাইট কতটুকু। এটা সাধারণত এই নিউট্রোফিল লিম্ফোসাইট রেশিও যদি মোর দেন 3.5 হয় তাহলে এটা একটা পুয়ার সাইন। তাহলে এগুলো পরীক্ষায় লিখতে হবে। কি কি লিখতে হবে? HRCT ফাইন্ডিংস লিখতে হবে, সোয়াব গুলোর নাম লিখতে হবে, সিবিসি তে লিম্ফোপেনিয়ার কথা লিখতে হবে, নিউট্রোফিল টু লিম্ফোসাইট রেশিওর কথা লিখতে হবে। এখানে মোর দেন 3.5 হলে যেটা যে একটা পুয়ার সাইন সেটা লিখতে হবে। সিআরপি, ক্যালসিয়াম। আর কি করব? ব্লাড কালচার। এটা কোনে করব? ভাইরাসের জন্য তো ব্লাড কালচার করে লাভ নেই। ব্লাড কালচারটা করব কোনো সেকেন্ডারি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হলো কিনা দেখার জন্য। লিভার ফাংশন টেস্ট করব, কারণ যখন কোভিডে যদি সেপসিস হয়ে যায় ইট উইল এফেক্ট এভরি অর্গান অফ দ্য বডি। আমরা রেনাল ফাংশন টেস্টটা করব, এবিজি করব, সেরাম ফেরিটিন করব, এলডিএইচ করব, ডি ডাইমার করব। ভেরি ইম্পর্টেন্ট। কেমন? ডি ডাইমার এবং ফেরিটিন লেভেল, তাই না? এখন করোনা তোমাদের আত্মীয়স্বজন কাউকে করাইতে দেখছো ডি ডাইমার আর ফেরিটিন করতে? দেখার কথা, কারণ সব কোভিডের রোগীকে আমরা এখন ডি ডাইমার এবং ফেরিটিন করতে বলতেছি। ফেরিটিন এটা কি জিনিস? ফেরিটিন হচ্ছে একটা অ্যাকুট ফেজ প্রোটিন। দেখি আমি একটা প্রশ্ন করব, কে আমাকে 5 সেকেন্ড উত্তর দিতে পারে, 3 সেকেন্ড উত্তর দিতে পারে। সিরাম ফেরিটিন হিউজলি বেড়ে যায় কোন ডিজিজে, কোন রোগে? আয়রন। আয়রন ডেফিসিয়েন্সি এর মধ্যে ফেরিটিন বেড়ে যায়। হ্যাঁ, কপাল কোথায় যে আছি।
থ্যালাসেমিয়ার মধ্যে রিপিটেড ব্লাড ইয়েস, এটা কে বললো থ্যালাসেমিয়ার মধ্যে রিপিটেড ব্লাড ট্রান্সফিউশন? এটা কে বললো? রবিন। রবিন। হ্যাঁ, ভেরি গুড। রবিন বলছে নাকি? রবিউল হোসেন রবিন। হ্যাঁ, তাহলে ইয়েস, ফেরিটিন হিউজ পরিমাণে বেড়ে যায় হলো থ্যালাসেমিয়া রোগী যারা ব্লাড দিতে 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 দীর্ঘদিন ব্লাড দিতে দিতে কি হয়, ব্লাড দিলে হয় কি ব্লাডটা ভাঙে, ভাঙে হিম হয়, গ্লোবিন হয়। হিমের মধ্যে তোমার যে আয়রন গুলো আছে সেগুলো বের হয়ে আসে, জমা হয়। এই কন্ডিশনটার নাম কি? থ্যালাসেমিয়া রোগী দীর্ঘদিন ব্লাড দিতে 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 ফেরিটিন লেভেল বেড়ে যায়, তখন তার বডিতে আয়রন লেভেল বেড়ে যায়। এই জন্য থ্যালাসেমিয়া রোগীদের আয়রনযুক্ত খাবার খাওয়া নিষেধ, তাদের আপেল খাওয়া নিষেধ, তাদের কচু শাক, পালং শাক এগুলো খাওয়া নিষেধ। কেমন? তাহলে আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? না স্যার। হ্যাঁ, তাহলে ফেরিটিন লেভেল হিউজ পরিমাণে বাড়লো ইয়েতে তোমার থ্যালাসেমিয়াতে, হিমোলাইটিক অ্যানিমিয়া। সোজা কথা বলো যে হিমোলাইটিক অ্যানিমিয়া গুলোতে, যেমন থ্যালাসেমিয়াতে। আর আয়রন ডেফিসিয়েন্সি এর মধ্যে কি হয়? ফেরিটিন কি হয়? কমে যায়। কমে যায়, কমে যায়। আর তোমরা কেমনে প্রথমে বলো যে? আচ্ছা, যাই হোক। আচ্ছা, এবার আসো করোনা রোগীদের ডি ডাইমার বেড়ে যায়। ডি ডাইমার নরমাল লেভেল কি তোমরা জানো? জানার কথা না। ডি ডাইমার 0.5 আধা, আধা মনে রাখো যে ডি ডাইমার মানে আধা, আধা। ডি ডাইমার 0.5 এর নিচে থাকে সময়, 0.5 এর উপরে থাকে, চলে যায় অনেক সময় ডি ডাইমার। ডি ডাইমার কেন বেড়ে যায় দেখো, তোমরা কি জানো করোনাতে মানুষ মরে কেন? বলো তো, হোয়াট ইজ দ্য কজ অফ ডেথ ইন করোনা? হ্যাঁ, তোমরা এতদিন কি জানো করোনাতে মরে Pulmonary কেন? thromboembolism. Yes, thromboembolism is the main factor, তাই না? thromboembolism হচ্ছে কি মেইন ফ্যাক্টর। এটা চীনে ইউহানে যতগুলো রোগী মারা গেছে এবং অন্যান্য দেশে যতগুলো রোগী মারা গেছে তাদের পোস্টমর্টেম করে দেখা গেছে তাদের পুরো লাংসের ভেতরে থ্রম্বোএম্বোলিজম হয়ে বসে আছে। এই জন্য চিকিৎসা আমাদের হাতের নাগালেই আছে, কিন্তু যে থ্রম্বোএম্বোলিজম যদি হয়, থ্রম্বোএম্বোলিজম যদি হয়, দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি আবার বলছি, থ্রম্বোএম্বোলিজম যদি হয়, কেমন? আমার ফেস কি দেখা যাচ্ছে? আজকে কি ভিডিও দেখা যাচ্ছে? জি স্যার। দেখা Yes, যাচ্ছে? হ্যাঁ, এক কর্নার দিয়ে আমাকে দেখা যাচ্ছে না? দেখা Sir, যাচ্ছে। দেখা যাচ্ছে। তাহলে ডি ডাইমার মানে হচ্ছে ওই যে তোমার করোনাতে যে থ্রম্বোএম্বোলিজমটা হয়, ওই থ্রম্বোএম্বোলিজম যদি হয় তাহলে একটা অ্যাম্বোলাই তৈরি হলে থ্রম্বাস হলে এটা তো আবার ভেঙে যায় একটু পরে, তাই না? থ্রম্বোলাইসিস হয়। তো থ্রম্বোলাইসিস হলে ওখান থেকে কতগুলো ফিব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট বের হয়, ওগুলোকে আমরা বলি যে ডি ডাইমার। কেমন? তাহলে যত বেশি থ্রম্বাস ফর্মেশন হবে তত বেশি ডি ডাইমার হবে। সুতরাং ডি ডাইমার বেশি হওয়া মানে নিশ্চয়ই থ্রম্বোএম্বোলিজম বেশি হচ্ছে। এই জন্য কোন একটা রোগী মনে করো করোনা টেস্ট করলো না, এইচআরসিটি মনে করো করলো না, কিন্তু সে ডি ডাইমার টেস্টটা করলো, কারণ একটা ডি ডাইমার টেস্টের দাম কত? এইচআরসিটি করতে কত টাকা লাগে বলো তো? জানো, জানা আছে একটা এইচআরসিটি করতে কত টাকা লাগে? একটা এইচআরসিটি, হ্যাঁ, আগে লাগতো 4000 টাকা চিটাঙে। এই করোনা আসার পরে আমাদের শ্রদ্ধেয় ব্যবসায়ীরা এই 4000 টাকার টেস্ট এখন 8000 টাকা এইচআরসিটি। একটা ডি ডাইমার টেস্ট করতে লাগে 4000 টাকা, একটা ফেরিটিন করতে লাগে 1500 টাকা, আর করোনা পরীক্ষা সরকারি হাসপাতালে করতে লাগে 200 টাকা, বাইরে প্রাইভেটলি করতে লাগে 3500 টাকা। এখন এতগুলো দামি পরীক্ষা, করোনা পরীক্ষার এই বের করতে গেলে একটা কষ্টকর, অনেকে করতে চায় না পরীক্ষাগুলো। এখন রোগী কোনটা করবে? এইচআরসিটি করবে না করোনা পরীক্ষা করবে না ডি ডাইমার করবে? কোনটা করবে? একজন ব্যক্তি মনে করে সে ডি ডাইমারটা করলো, আর কিছু করলো না, এইচআরসিটি করলো না, করোনা পরীক্ষাও করলো না, কিন্তু তার জ্বর কাশি এগুলাই আছে এবং ডি ডাইমার দেখা গেল 0.5 এর বেশি, তাহলে কি এটাকে করোনা বলবা না বলবা না? কথা বলো না কেন? বলো। তো বলবো। করোনাতে ডি ডাইমার বাড়ছে মানে এখনকার সময়ে ডি ডাইমার কারো বাড়ছে মানে এটা করোনা, কোনো কথা নাই। জি স্যার। এই সিজনে ডি ডাইমার কোনো কারো জ্বর কাশি গলা ব্যথা থাকুক বা না থাকুক, এখন তার গলা ব্যথা সবার থাকে না, এই সময়ে জ্বর কাশি এগুলার সাথে কারো যদি ডি ডাইমার বেশি থাকে এটা করোনা। তাহলে
ডি ডাইমার বেশি দেখে তুমি চিকিৎসা স্টার্ট করে দিতে পারো। তো থ্রম্বোএমবোলিজমের চিকিৎসা কি দিতে হবে একে? তো লো হেপারিন দিতে হবে। মলিকুলার লো মলিকুলার Low হেপারিন দিতে হবে। molecular কাজে তোমাদের আত্মীয়স্বজন কারো যদি ডি ডাইমার যদি বেশি দেখো, তুমি তাদেরকে একটু প্রেসক্রাইব করে দেবা যে ভাই আপনার নাভির গোড়ায় হেপারিন ইনজেকশন দিতে হবে। তুমি নিজেও দিয়ে দিতে পারো। আমি আমার আত্মীয়স্বজন যারা আছে সবার চিকিৎসা ঘরে বসে করেছি, সবাই আল্লাহর রহমতে সুস্থ আছে এখন পর্যন্ত। এবং ওই ডিডাইমার প্রত্যেকের রেস ছিল। ডিডাইমার রেস থাকার পরে, কারণ করোনা পরীক্ষার রেজাল্ট আসতে তো লাগবে তোমার 2 দিন, হ্যাঁ, আর তোমার সরকারি হাসপাতালে করলে আরো 3-4 দিন, আরো বেশিও লাগতে পারে। কিন্তু ডিডাইমারটা তো সকালে হলো, তুমি রাতে পেয়ে যাচ্ছ, তাহলে ওইটা দেখে তুমি ট্রিটমেন্ট স্টার্ট করে দিতে পারবে। তাহলে এত কথা বলছি, তারপরে যদি পরীক্ষার ডিডাইমারের কথা বলতে না পারো, মুশকিল। সেরাম ফেরেটিন, ডিডাইমার, ওকে, এগুলো করতে হবে। নিউট্রিফিল লিম্ফোসাইট রেশিও দেখো, নিচের সমীকরণটার দিকে তাকাও শুধু। নিউট্রিফিল লিম্ফোসাইট রেশিও মানে কি? নিউট্রোফিলের পরিমাণ কত ডিভাইড বাই তোমার নিউট্রোফিল মনে করো কত। আমাদের নরমালি ডব্লিউবিসি কাউন্ট কত? 4000 থেকে 11000, তাই না? নরমালি নিউট্রোফিল কত আমাদের? 4000। লিউকোসাইট কত? লিউকোসাইট হচ্ছে 4000 থেকে 11000। তার মধ্যে নিউট্রোফিল হচ্ছে 40% to 60%, তার মধ্যে 4000 থেকে 6000। লিম্ফোসাইট কত? 2000 থেকে 4000। তো নিউট্রোফিলকে লিম্ফোসাইট দিয়ে ভাগ করবে, এটাই নিউট্রোফিল লিম্ফোসাইট রেশিও। তাহলে ইন শর্ট, এক কথায় কোন একটা রোগী যদি নরমাল অথবা লো ডব্লিউবিসি থাকে, তার যদি সিআরপি রেজ থাকে, এন্ড তার যদি অ্যাসোসিয়েটেড বায়োলেটারাল নিউমোনিয়া থাকে ইন চেস্ট এক্সরেতে, অথবা গ্রাউন্ড গ্লাস অপাসিটি থাকে ইন এইচআরসিটি চেস্টে, সাজেস্ট এ ডায়াগনোসিস অফ কোভিড-19 ডিউরিং দিস প্যান্ডেমিক ইরেসপেক্টিভ অফ দ্য আরটিপিসিআর রেজাল্ট। এটার বাংলা কি? ইরেসপেক্টিভ অফ দ্য আরটিপিসিআর রেজাল্ট মানে কি? ইরেসপেক্টিভ অফ দ্য আরটিপিসিআর রেজাল্ট মানে কি? PCR result positive হোক বা নেগেটিভ হোক। পজিটিভ বা তাহলে নেগেটিভ এই যে করোনা পরীক্ষা নেগেটিভ পজিটিভ নিয়ে কি এত খুশি হওয়ার বা আতঙ্কিত হওয়ার কিছু আছে? আছে কি? মেইন টেস্ট কোনটা? তোমরা এই সবগুলো টেস্ট তো জানলা, এখন মনে করো তোমার যদি কালকে করোনা হয়, তুমি কোন টেস্টটা প্রেফার করবে বলো তো? ডি ডাইমার D-dimer. নাও, স্যার এইচআরসিটি। এইচআরসিটি। এইচআরসিটি আমি প্রেফার করব। এইচআরসিটি আমি প্রেফার করব, তাই না? এইচআরসিটি, এইচআরসিটি একদম চোখে একদম গ্রাউন্ড গ্লাস অপারেশন যদি বলে, ক্রেজি পেভিং অ্যাপিয়ারেন্স যদি বলে, তাহলে আমি এইচআরসিটিটা অবশ্যই প্রেফার করব। এই জন্য আত্মীয়স্বজন কারো যদি হয়, দয়া করে যাদের টাকা পয়সার মোটামুটি সমস্যা নাই, প্রথম দিনই করোনা পরীক্ষার গুল্লি মারো, একটা এইচআরসিটি করে ফেলবো, বুঝছো? তোমাদের অনেক কিছু প্রশ্নের জবাবও পাওয়া যাচ্ছে না, নাকি নাকি পাওয়া যাচ্ছে না আজকে? মানে এগুলো প্রত্যেকেরই মনের কথা কোথা ছিল না। আর সিআরপি তে এগুলো এমনি তোমার যদি এখন যাদের মনে করো আমার সামনে যারা বসে আছে, কারো যদি ডায়রিয়া রোগী থাকে তারও সিআরপি বাড়ছে, সিআরপি এমনি বাড়ছে থাকে, এটা তো সাপোর্ট আর কি, সাপোর্ট, তাই না? তাহলে এইগুলো মনে রাখো। তাহলে আমরা কি বলছি? নরমাল ও লো ডব্লিউবিসি প্লাস এলিভেটেড সিআরপি plus associated bilateral pneumonia in chest X-ray or ground glass opacity in HRCT chest suggest a diagnosis of COVID-19 during this pandemic situation, irrespective of the RT-PCR result. Clinical classification for case management. আমরা বলছিলাম কি এইভাবে রোগীগুলো প্রেজেন্ট করতে পারে, তাহলে যদি ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস নিয়ে আসে তাহলে আমরা বলবো যে মাইল্ড কেস, যদি নিউমোনিয়া নিয়ে আসে মডারেট কেস, যদি সিভিয়ার নিউমোনিয়ার সেপসিস নিয়ে আসে সিভিয়ার কেস, আর এআরডিএস অথবা সেপটিক শক নিয়ে আসলে ক্রিটিক্যাল কেস। তাহলে এগুলোকে আলাদা মাইল্ড, মডারেট, সিভিয়ার, ক্লিনিক্যাল, এখানে পরীক্ষায় এসএকিউ কিভাবে আসবে? রাইট দ্য ম্যানেজমেন্ট অফ এ সিভিয়ার কোভিড-19, রাইট দ্য ম্যানেজমেন্ট অফ মাইল্ড কোভিড-19, রাইট দ্য ম্যানেজমেন্ট অফ ক্রিটিক্যাল কোভিড-19 কেস, তাই না? কাজে আমাকে বুঝতে হবে মাইল্ড মানে ইলি, মডারেট মানে নিউমোনিয়া কার্ভ 65 স্কোর 0, সিভিয়ার মানে হচ্ছে সিভিয়ার নিউমোনিয়া সেপসিস, আর ক্রিটিক্যাল হচ্ছে এআরডিএস সেপটিক শক।
এখানে দেখো, এই যে সেদিন আমি একটা টক শোতেও অনেক এক ডাক্তার সাহেব বলতেছিল, আমেরিকার এক ডাক্তার সাহেব, যে এই ইয়েতে পালস অক্সিমিটার রাখা সবার ঘরে ঘরে জরুরি এই কোভিড-19 সময়। কেন? অনেকে দেখা যাচ্ছে বাইরে থেকে শ্বাসকষ্ট নাই, ডিজনিয়া নাই, সাইনোসিস নাই, কিছু নাই, কিন্তু পালস অক্সিমিটার করে দেখা যায় 87, 88, 85 এরকম। তো অনেকে বলে দুটো এটা অক্সিমিটার 2 নম্বর, পালস অক্সিমিটার 2 নম্বর, বোগাস, এটা ভুল আসছে। না, এটা ভুল আসে নাই, এটা ভুল আসে নাই। এটাকে বলা হয় সাইলেন্ট হাইপক্সিয়া। রোগীর কোনো ক্লিনিক্যাল কোনো সিমটম নাই, কিন্তু পালস অক্সিমিটার দিয়ে মাপলে দেখা যাচ্ছে যে রোগীর অক্সিজেন স্যাচুরেশন কম। কেমন? Some patients of COVID-19 may have hypoxia without clinical evident dyspnea and cyanosis. তো এগুলা একটু প্যাচ আছে, মাইল্ড কেস, মডারেট কেস, সিভিয়ার কেস, ক্রিটিক্যাল কেস। তো মাইল্ড কেস কি কি আছে আমরা তো বলছি, মডারেট কেসে তো আমরা বলছি, মডারেট কেসে কি কি থাকবে? নিউমোনিয়া। সিভিয়ার কেসে কি থাকবে? সিভিয়ার নিউমোনিয়া, সেপসিস। আর ক্রিটিক্যাল কেসে কি থাকবে? অ্যাডিশন শক। এবার আসে ট্রিটমেন্ট প্রোটোকল। ট্রিটমেন্ট প্রোটোকল আজকে আমরা প্রথমে চ্যানেল ম্যানেজমেন্ট কি করব? বেড রেস্ট করব, স্ট্রেংথেনিং সাপোর্ট থেরাপি, সাফিসিয়েন্ট ক্যালোরি ইনটেক, খাবার দাবার ভালো করে খাইতে হবে, ভাইটাল সাইনগুলো মনিটর করব, অক্সিজেন স্যাচুরেশন মনিটর করব, টাইমলি ইনিশিয়েশন অফ ইফেক্টিভ অক্সিজেন থেরাপি যদি প্রয়োজন হয়, টাইমলি আমরা অক্সিজেন দেব। ট্রিটমেন্ট ভেন্যু উইল বি ডিটারমাইন্ড অ্যাকর্ডিং টু দ্য সিভিয়ারিটি অফ দ্য ডিজিজ। কেমন? সাসপেক্টেড এবং কনফার্ম কেসগুলোকে আমরা আইসোলেট করে রাখবো এবং একটা ডিসিগনেটেড একটা হসপিটাল উইথ ইফেক্টিভ আইসোলেশন। আর মাইল্ড কেসগুলোকে আমরা কি করব? সিঙ্গেল রুমে আলাদা করে রাখবো। আর মাইল্ড কেস কিন্তু যাদের রিস্ক ফ্যাক্টর আছে, যেমন ডায়াবেটিস, ইসকেমিক হার্ট ডিজিজ, হার্টের রিং করানো, ডায়ালাইসিস করা রোগী, তারা, এবং মডারেট এন্ড সিভিয়ার কেস শুড বি ট্রিটেড ইন হসপিটাল। আর ক্রিটিক্যাল কেস আইসিইউতে। এখান থেকে স্যাররা কি প্রশ্ন করবে যে কোন জায়গায় রেখে চিকিৎসা করবা? এটা এসকিউতে আসলে না এভাবে লাগবে, কিন্তু রিটেনে ভাইবাতে যখন স্যাররা জিজ্ঞেস করবে কোথায় রেখে চিকিৎসা করবা, যে স্যার এটা ডিপেন্ড করছে অ্যাকর্ডিং টু দ্য সিভিয়ারিটি অফ দ্য ডিজিজ। The suspected or confirmed case, suspected and confirmed case যেটাই হোক, আমাদেরকে একটা হসপিটালে আমরা রাখবো, ইফেক্টিভ একটা আইসোলেশনে করে রাখবো। কেমন? আর সিঙ্গেল একটা রুমের মধ্যে রাখলে ভালো, হোম আইসোলেশন তখন মেনটেন করবো মাইল্ড কেসগুলোকে। আর মাইল্ড কেস উইথ রিস্ক ফ্যাক্টর, মডারেট এন্ড সিভিয়ার কেস শুড বি ট্রিটেড ইন হসপিটাল। রেস্ট অ্যাট হোম ইন সেলফ আইসোলেশন, ওখানে থাকবে, ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করবে, কোনো ভিজিটর আসবে না, হ্যান্ড ওয়াশ করবে, কাফ এটিকেট মেনটেন করবে, কাশি শিষ্টাচার মেনে চলুন, বলে না, মেডিকেল মাস্ক, পেশেন্ট এবং কেয়ার গিভার যে যত দিবে তাকেও পরে থাকতে হবে। কেমন? তাহলে এগুলো তোমরা জানো, এগুলো প্রতিদিন খবরেই বলে। মাইল্ড কেসের চিকিৎসাকে একটা প্যারাসিটামল ট্যাবলেট দেবো, অ্যান্টিহিস্টামিন দেবো যদি নাকের পানি থাকে, কাশি থাকলে অ্যান্টিটুসিন দেওয়া যাবে। থ্রম্বোপ্রোফাইলক্সিস for mild COVID-19 case with risk factor, দেখো মাইল্ড কোভিড-19 কেস রিস্ক ফ্যাক্টর নাই, তাহলে তার কিন্তু থ্রম্বোএম্বোলিজম দরকার নাই। কিন্তু মাইল্ড কোভিড-19 কেস উইথ রিস্ক ফ্যাক্টর এনক্সাপারিন 40 মিলিগ্রাম ওয়ান্স ডেইলি করে আমাদেরকে দিতে হবে, সাবকিউটেনিয়াস ওয়ান্স ডেইলি করে আমাদেরকে দেওয়া উচিত। এনক্সাপারিন মানে লো মলিকুলার হেপারিন। কেমন? আর যাদের কিডনির সমস্যা আছে তাদেরকে আমরা আনফ্র্যাকশনেট হেপারিন দরকার নেই, এটা ক্লোজ দিই। তাহলে এখানে কি জানা গেল? মাইল্ড কেসের চিকিৎসা কি তাহলে কি দিবা? মাইল্ড কেসে কি দিবা? মাইল্ড কেসে কি দিবা? স্যার অ্যান্টিহিস্টামিন দিব, প্যারাসিটামল, অ্যান্টিহিস্টামিন, অ্যান্টিডোসিভ ড্রাগ। এরপর স্যার মাইল্ড কেস কিন্তু মাইল্ড যদি কেস রিস্ক ফ্যাক্টর থাকে, রিস্ক ফ্যাক্টর থাকলে এনক্সাপারিন দিব 40 সাবকিউটেনিয়াস ওয়ান এটা ডে। নিয়ে অনেক এখন আমার 14 গোষ্ঠীর মধ্যে আমি বন্ধু যাদেরকে চিকিৎসা করছি, সবচাইতে বড় প্রশ্নের সম্মুখীন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাদেরকে ট্রিটমেন্ট করছি, সবাইকে করতে গিয়ে সবচেয়ে বড় যে মানে কোশ্চেনটার মুখোমুখি সেটা হলো যে নাভির গোড়া ইনজেকশন, মানে হ্যাপারিন লাগবে কি লাগবে না। এটা দেখতেছে আসলে যে যার মতো চলতেছে, কেউ কোনো নিয়ম মানতেছে না।
এখন আমাদেরকে তো একটা গাইডলাইন দিয়ে দিছে, তাই না? গাইডলাইন তো দিছে আমাদেরকে মানার জন্যই। এই গাইডলাইনে বলছে কিন্তু কি, এই যে গাইডলাইনের কথা আমি বলে দিলাম, মাইল্ড কোভিড-19 কেস উইথ রিস্ক ফ্যাক্টর যদি থাকে তাহলে হ্যাপারিন 40 মিলিগ্রাম করে সাবকিউটেনিয়াস দিয়ে দেবো। বুঝছো না? এটা নিয়ে কেন তো প্রশ্ন, কারণ ওষুধটার দাম তো 1200 টাকা একটা করে দাম, এই জন্য অনেকে এটা দিতে চায় না, কিন্তু মাইল্ড কেস উইথ রিস্ক ফ্যাক্টর দিতে বলছে। ফলো আপ কিভাবে করব? কোভিড-19 এর কেস, মাইল্ড কেসগুলোকে আমরা সিঙ্গেল রুমে রাখতে পারি অথবা আইসোলেশনের আলাদা একটা হাসপাতালে রাখতে পারি। ওই যে বলছি সেলফ হোম আইসোলেশন 14 days আফটার ক্লিনিক্যাল রিকভারি, এসপিটি মেজারমেন্ট করব পালস অক্সিমিটার দিয়ে। পেশেন্ট খারাপ হচ্ছে কিনা এখানে কেমনে বুঝবো? রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে কিনা, worsening অফ কাফ এন্ড ফিভার হচ্ছে কিনা, অল্টার মেন্টাল স্ট্যাটাস হচ্ছে কিনা, এক্সট্রিম লেথার্জি আর আইবিটো প্রপার টক আছে কিনা। ভর্তি করাবো কখন? যদি সিভিয়ার নিউমোনিয়া, এআরডিএস, সেপসিস, সেপটিক শক এগুলো যদি হয় তাহলে রোগীদেরকে আমরা ভর্তি করে দেবো। এটা একটু পরে বলবো। মডারেট কেস এটা এখন বলবো না, এটা আগামী দিন বলবো। তাহলে আজকে মাইল্ড কেস পর্যন্ত চিকিৎসা থাকবে, ঠিক আছে? Okay, sir. আজকে এতটুকু থাক, আগামী দিন একটু থাকবে, ঠিক আছে? ওকে, আগামী ক্লাসে কোভিড-19 শেষ হবে আশা করি। আসসালামু আলাইকুম। নমস্কার আসসালামু আলাইকুম। Namaskar. Namaskar. আসসালামু আলাইকুম স্যার। Assalamu alaikum.